নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সের 2024 সালের সাজেশান নিয়ে এসেছি চতুর্থ সেমিস্টারের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চতুর্থ সেমিস্টারে 2024-এর সাজেশান এবং CC8 পেপারটা মনে রাখবে। CC8 পেপারের সাজেশান, সম্পূর্ণ সাজেশানটা দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে আমি আরও একটি সাজেস্টিভ আপলোড করার চেষ্টা করব লাস্ট মিনিট, সেটা পরীক্ষার 1 মাস আগে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। চলো প্রথমে দেখে নেওয়া যাক 2024-এর জন্য যে প্রশ্নগুলো করতে হচ্ছে। প্রথমে আমরা বৈষ্ণব পদাবলী থেকে দেখে নেব। বৈষ্ণব পদাবলীর 10 নম্বরের প্রশ্ন। বৈষ্ণব পদাবলীর 10 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে এটি। এখানে কি বলা হচ্ছে, এখানে পূর্বরাগের উপর থেকে প্রশ্ন আসবে। তোমাদের 100% আসবে দুখানা প্রশ্ন, তার মধ্যে কিন্তু একটি প্রশ্ন পূর্বরাগ বা দ্বিতীয় প্রশ্ন অভিসার। এই দুটো দেখো স্টার প্রশ্ন, এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন কিন্তু 100% থাকবে। ঠিক আছে, সুতরাং এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। চলো আমি যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। বৈষ্ণব পদাবলীতে পূর্বরাগ পর্যায়ের তত্ত্বগত তাৎপর্য বুঝিয়ে দাও। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, তার একটি পথ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে, বৈষ্ণব সাহিত্যে অভিসার পর্যায়ের তাৎপর্য লেখো। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে, তার একটি পথ অবলম্বনে কবির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। এই দুটোর থেকে কিন্তু একটা পরীক্ষায় আসবে 10 নম্বরে বৈষ্ণব পদাবলী থেকে। এবং বলে রাখি, বৈষ্ণব পদাবলী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্ট চেক করো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে পেয়ে যাবে। নতুবা আমার টেলিগ্রাম চ্যানেল আছে, চ্যানেলটা সাহা অধ্যয়নালয় নাম নিয়েই আছে, সেখানে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। তবুও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আমি বিভিন্ন ধরনের তথ্য, প্রশ্ন, সাজেশন ইত্যাদি আপলোড করে থাকি এবং উত্তরপত্রও দিয়ে থাকি। এবার দেখো এখানে 3 নম্বর যে প্রশ্নটা রেখেছি, গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কী বোঝো? গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা এক নয়। প্রসঙ্গটি তোমাদের পাঠ্য পদগুলি অবলম্বনে আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, দেখো তোমাদের দুটো প্রশ্ন আসবে, ভালো করে বুঝে নাও। দুটো প্রশ্ন আসবে বৈষ্ণব পদাবলী থেকে, একটা কিন্তু এই ধরনের প্রশ্ন থাকবে, এই 1 নম্বর 2 নম্বর যে 3 নম্বর যে প্রশ্নগুলো রেখেছি এরকম ধরনের প্রশ্ন থাকবে। আর একটা হচ্ছে যে কোনো একটি পদ লাইন তুলে দেবে এবং তার তাৎপর্য, তার হচ্ছে ভাববস্তু বিশ্লেষণ করতে বলতে পারে, তাৎপর্য বিশ্লেষণ করতে বলতে পারে, এবং কি তার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন লাইন তুলে প্রশ্ন করতে পারে। চলো আমি তারপরে যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। সেখানে বলা হচ্ছে, বৈষ্ণব কবিগণ প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার। পাঠ্যপদগুলি থেকে উদ্ধৃতি নিয়ে আলোচনা করো। একালের কাব্য পাঠকের কাছে বৈষ্ণব পদাবলী তার ধর্মতত্ত্বের জন্য নয়, কাব্যগুণেই বেশি আকর্ষণীয়। এ বিষয়ে তোমার অভিমত দাও। এই যে লাস্ট প্রশ্নটা দেখছো, এই প্রশ্নটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। হয়তো এই প্রশ্নটাই আসতে পারে, দুটোর মধ্যে একটা প্রশ্ন এটা থাকতে পারে। অঙ্কুর তপন তাপে যদি জারব, কোন পর্যায়ের পথ কবিকে পথটিতে প্রতিফলিত রাধার যন্ত্রণাভোগ ও হৃদয়ার্থীর পরিচয় দাও। এমন ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। তোমাদের যে পাঠ্য যে কটা পদ রয়েছে সেই পদগুলো কিন্তু খুব ভালো করে রাখবে। প্রত্যেকটা পদ কিন্তু জলের মতো মুখস্থ করে রাখবে এবং এই পদগুলো বিশ্লেষণটা খুব ভালো করে রাখবে। তাহলে কিন্তু 5 নম্বরের প্রশ্ন কিন্তু একটার কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে, সেটার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। চলো এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রথম যে প্রশ্ন দুটো রয়েছে সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্ন দুটো রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলার কারণ কি, তা সংক্ষেপে আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন আছে, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার কারণ কি, তা সংক্ষেপে আলোচনা করো। দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেওয়া আছে দুখানা প্রশ্ন, আরও দুটো প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্ন দুটো দেখো,
প্রেম, বৈচিত্র্য ও আক্ষেপণ রাগ পর্যায়ের তাৎপর্য, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকতে পারে, যেটা হচ্ছে টিকাধর্মীতে আসতে পারে কিংবা হচ্ছে এসে টাইপ প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো, পদাবলী সাহিত্যে পূর্বরাগের আধ্যাত্মিক তাৎপর্য লেখো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে একটা। এবারে দেখো, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্নটা কিন্তু তোমার কিন্তু মাথায় রাখবে, এটা প্রশ্ন নয়, এটা হচ্ছে বলা হয়েছে আলোচ্য যে কোনো একটি পদের তাৎপর্য লিখতে দিতে পারে। প্রশ্ন যে কোনো একটা লাইন তুলে দেবে, যে কোনো একটা পদের যে কোনো একটা লাইন তুলে দেবে, বলে দেবে পদটি পদকর্তাকে কোন পর্যায়ের পদ এবং পদটির তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে, একটা থাকবেই থাকবে, দুটো প্রশ্ন আসবে কিন্তু একটা কিন্তু এরকম ধরনের প্রশ্ন থাকবে। তারপরে দেখো, গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে গৌরচন্দ্রিকার পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা কিন্তু ভালো করে যাবে, বৈষ্ণব পদাবলীর মাথুর। ঠিক আছে, চলো অর্থাৎ মাথুর নিয়ে টিকাধর্মী প্রশ্ন আসতে পারে, শুধু বলতে পারে মাথুর, কিংবা বলতে পারে আক্ষেপণ রাগ, বলতে পারে অভিসার, বলতে পারে পূর্বরাগ, এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। তাহলে প্রথম মডেলের প্রশ্নগুলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমার সাজেশানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। চলো এবারে মডেল টুতে আমরা পাবো চণ্ডীমঙ্গল কাব্য। মডেল টুতে আমরা কী পাবো? চণ্ডীমঙ্গল কাব্য পাবো। চণ্ডীমঙ্গল কাব্যর 10 নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি সেখানে দেখো আমি স্টার দিয়ে দিয়েছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কী আছে? ফুল্লরার চরিত্র অবলম্বনে মধ্যযুগীয় সাধারণ বাঙালি মেয়ের দুঃখ সহিষ্ণুতার স্বরূপ বুঝিয়ে দাও। তারপরে আছে চণ্ডীকে ফুল্লর, অথবা দিয়ে আছে কিন্তু এই প্রশ্নটা কিন্তু অথবা প্রশ্ন, একই প্রশ্নই, দুটো প্রশ্ন উত্তর কিন্তু একই হবে। চণ্ডীকে ফুল্লরার প্রশ্ন, চণ্ডীর প্রতি ফুল্লরার উপদেশ বা ফুল্লরার 12 মাসে দুঃখ অবলম্বনে ফুল্লরার চরিত্র বিশ্লেষণ করে কবি মুকুন্দ এর বিশেষত্ব নিরূপণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে যাবে ফুল্লরার চরিত্র। আর তারপরে আছে 2 নম্বর প্রশ্নটি কাছে দেখো, চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড অবলম্বনে মুকুন্দ চক্রবর্তী সমাজ দৃষ্টির পরিচয় দাও। তারপরে যে প্রশ্ন আছে দেখো, এই যে প্রশ্নটা আছে, এই যে প্রশ্নটা দেখো, বলছে মুকুন্দরাম দুঃখের কথায় পঞ্চমুখ বটে, তবু তাহাকে নৈরাশ্যবাদীর কবি বলা যায় না। কাল উপাখ্যানে সামগ্রিক রসাবেদনে আলোকে এই মন্তব্যটি বিচার করে, এটাও খুব ভালো প্রশ্ন। আর এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু লাস্ট যে দুটো প্রশ্ন রেখেছি 10 নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা কিন্তু পরীক্ষা কিন্তু তোমরা লিখতে হবে, কিচ্ছু করার নেই। দুটো প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করে নেবে। একটা হচ্ছে মুরারিশীল চরিত্র নির্মাণে কবি মুকুন্দের দক্ষতা সংক্ষেপে সম্পর্কে আলোচনা করো। আর ভারতদত্ত চরিত্রটি মুকুন্দ চক্রবর্তীর সৃষ্ট সবচেয়ে বাস্তব চরিত্র আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে নয় 10 নম্বরের প্রশ্ন, নয় 5 নম্বর প্রশ্ন 100% থাকবে, তাই ভালো করে এই দুটো কিন্তু খল চরিত্র, সুতরাং এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে যাবে কিন্তু। এবার আমরা 5 নম্বর কিছু প্রশ্ন রেখেছি, দেখো এইরকম ধরনের ছোটো ছোটো ভাগ আছে। একটা হচ্ছে কালকেতু বিবাহের অনুবন্ধ, কালকেতু বিবাহ অবলম্বনে যে বঙ্গের যে বিবাহ সংস্কার স্ত্রী আচার এর একটি বিবরণ দাও। তারপরে 2 নম্বরে রেখেছি মনীষসহ কালকেতুর কথোপকথন, কালকেতুর অঙ্গুরি বিক্রয় অবলম্বনে মুরারিশীল চরিত্রের সংক্ষেপে আলোচনা করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা বড় প্রশ্ন না এলে এই ছোটো প্রশ্ন আসবে। চলো পরবর্তী প্রশ্ন আছে, চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থোৎপত্তির কারণ কী বা কারণ আলোচনা করো। তারপরে মেনকার ক্ষেত, শিবের মদনমোহন বেশ ধারণ, যে কোনো একটা তুলে দিতে পারে। নারীগণের প্রতি নিন্দা অবলম্বনে মুকুন্দরামের গল্পরস কৌতুক দক্ষতার পরিচয় দাও। অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরস, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা ভুল আছে, ঠিক আছে, এটা এখানে আসার কথা না। যাই হোক, পরবর্তী প্রশ্ন আছে, নিদয়ের সাতভক্ষণ পর্যায় অবলম্বনে মুকুন্দ রামের সাংসারিক জ্ঞান ও মানসিকতার বোধের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফুল্লরার 12 মাসা অবলম্বনে ফুল্লরার সাংসারিক জীবনচিত্রের, এটা যদি বড় প্রশ্ন না আসে তাহলে কিন্তু 5 নম্বরে আসবে। তারপরে হচ্ছে এই কালকেতুর ভোজন অবলম্বনে মুকুন্দ চক্রবর্তী কৌতুক প্রিয়তার পরিচয়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু থাকতে পারে 5 নম্বরের মধ্যে। ঠিক আছে,
তাহলে এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো হয়ে গেল। এবারে আমরা যাব কিন্তু শাক্ত পদাবলীর মধ্যে ঢুকবো। শাক্ত পদাবলী, শাক্ত পদাবলীতে একটা দেব, একটা পরীক্ষা আসবে 100%। 10 নম্বর প্রশ্ন কিন্তু প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গিয়ে চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবে, চোখ বন্ধ করে লিখে দিয়ে আসবে। শাক্ত পদ সাহিত্যে কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো, চোখ বন্ধ করে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা লিখে আসবে। এছাড়াও আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, অথবা দিয়ে দেখো এখানে দুয়ের দাগের যে প্রশ্নটা আছে, শাক্ত পদাবলীতে বাঙালি পরিবারের যে অন্তরঙ্গ চিত্র প্রকাশিত হয়েছে তা পঠিত পদের সাহায্যে আলোচনা করো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রেখেছে যে মায়া মেয়ের সম্পর্ক, আগমনী বিজয় শীর্ষক পদাবলীতে মাতৃহৃদয়ে সুন্দর সাবলীল প্রকাশ ঘটেছে, মন্তব্যটি উদ্ধৃতি সহ আলোচনা করা, অর্থাৎ মা আর মেয়ের সম্পর্ক। তারপরে দেখো আমি আরও দুটো এই যে প্রশ্নটা দেখতেই পাচ্ছ, দেখো 3-এর দাগের যে প্রশ্নটা আছে, শাক্ত পদাবলী কোনো আনুষ্ঠানিক ধর্মের কাব্য নহে, হৃদয়ের আন্তরিক অনুরাগের স্বচ্ছন্দ প্রকাশ মাত্র। ভক্তের আকুতি পর্যায়ের পদ সমূহ হইতে এর তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা দিয়ে রয়েছে শাক্ত কবি মাত্রে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো করে রাখবে। শাক্ত কবি মাত্রেই ভক্ত এবং তাদের সব পদই এক জাতীয় আকুতির প্রকাশ ঘটেছে। ভক্তের আকুতি পর্যায়ের পদ অবলম্বনে এই আকুতির স্বরূপ ব্যাখ্যা করো। এছাড়াও দেখো যে লাস্ট আরেকটা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা দেখো, আগমনী বিজয়ের পদ অবলম্বনে হিমালয় ও মেনকার গার্হস্থ্য জীবন বর্ণনা দাও, এই জীবনচিত্রে তৎকালীন বাঙালি জীবনের পরিচয় দাও। এবার আমি এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কিছু রেখেছি। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, তার আগে বন্ধুদেরকে বলে দিই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দাও, শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ফলো করো। ডেসক্রিপশন বক্সে দেখো, সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক ক্লিক করো, করে দেখে নাও, তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় তথ্য দরকার সেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে কিন্তু তোমরা সেখানে জয়েন করতে পারো, এবং সেখানে আমি ধাপে ধাপে কিছু কিছু প্রশ্ন দেব, সবে নতুন খুলেছি তাই এখন ভালোভাবে কিছু দেওয়া নেই। তোমরা যদি মনে করো ঢুকতে পারো, আমি কিন্তু ওখানে আপলোড করতেই থাকবো। 5 নম্বরে দেখো, ভক্তের আকুতি শীর্ষক পদগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। আগমনী বিজয়ের পদে যে বিরহের চিত্র অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও। আর এই জায়গাটা কিন্তু, এটা কিন্তু মনে রাখবে, যে কোনো একটি পদ লাইন তুলে দেবে, সেই তার থেকে কিন্তু বলবে তাৎপর্য বিশ্লেষণ করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। আর CC9 CC10 তোমরা অনেক করে বলছো, আমি তৈরি করছি, আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক দাও, তবে তো আমার আগ্রহ বাড়বে, ভালো লাগবে যে একটা করে লাইক দিয়েছো, এত পরিশ্রমের একটা ফল তবু পাবো। সঙ্গে থাকো, ভালো থেকো।